আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ক্লাস তো আমরা করি। এখন ক্লাস আমাদের অবশ্যই হাতে কলমে হয়। উইথ আমরা প্রজেক্টরেও দেখতে পাই। হাতে কলমের জন্য অবশ্যই খাতায় লিখি আমি। খাতায় লেখার অপশন আমি রাখছি। তোমরা দেখতে পাবা যখন দরকার খাতায় লিখবো আমরা। ফার্স্টে আমরা যে অধ্যায়টা করতেছিলাম তার আজকে ৬ষ্ঠ ক্লাস। আর গতদিন আমি রাতেও একটা যারা মিস করছিলা তাদের জন্য রাত ৯ টা একটা ক্লাস নিছিলাম। ওই ক্লাসটায় কিছু অংশ আগে আমরা করে নিছি। যেরকম 22 স্তম্ভের কম্পনের ক্ষেত্রে স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গ 22 স্তম্ভ মানে সিলিন্ডার আকৃতির বা কোনো নল আকৃতির মধ্যে যেরকম শব্দ তৈরি করা হয় তার ক্ষেত্রে কি তরঙ্গের সৃষ্টি হয়। নল দুই ধরনের হতে পারে, একটা দুই মুখী খোলা হতে পারে বা এক মুখ বন্ধ হতে পারে। এ ধরনের ক্লাস এটা করা হচ্ছে। দেখ আরেকজন আছে অদিতি আছে, অদিতি নিয়ে নিচ্ছি। আমরা এক মুখ বন্ধ নলের ক্ষেত্রে ফার্স্ট আমরা কাজ করব। এক মুখ বন্ধ নলের ক্ষেত্রে আমরা এরকম যদি একটা বন্ধ নল নেই, নিয়ে যদি আমরা এখানে একটা মুখ বন্ধ, খেয়াল করো নিচের মুখটা বন্ধ আর উপরের মুখটা খোলা। এই মাথায় যদি আমরা শব্দ করি, এখান থেকে শব্দ করলে কিন্তু সে শব্দটা আসবে, এখান থেকে বাধা পেয়ে আবার এখানে ফিরে যাবে। এই আসা এবং এই ফিরে যাওয়ার শব্দ, দুইটা শব্দ মিলে একটা নতুন ধরনের তরঙ্গের সৃষ্টি করে, সেটা বলা হচ্ছে স্থির তরঙ্গ। আমরা যে শব্দটা তৈরি করব, নিজেরা তৈরি করব বা মুখ দিয়ে তৈরি করব, সে শব্দটা আসবে আর যাচ্ছে একটা, মানে আসার শব্দ এবং যাওয়ার শব্দ দুটা মিলে একটা নতুন তরঙ্গের সৃষ্টি করে, তাকে বলা হয় স্থির তরঙ্গ। এটা হচ্ছে এক মুখ বন্ধ নলের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমরা এখানে শব্দ করি এরকম তরঙ্গের সৃষ্টি হয়। আমরা এগুলো কথা যদি বলে এরকম লিখতে হয়, একটাতেই লিখছি, পরের গুলোতে আর কথা লিখি নাই। যে এক মুখ বন্ধ নলের খোলা মুখে ফু দিলে নলের মধ্যে বায়ুস্তম্ভের অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি করে এবং নলের বদ্ধ প্রান্তের দিকে অগ্রসর হয়। প্রতিফলিত তরঙ্গ, অর্থাৎ এটা একটা আসলো এবং এই যে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এটা এই প্রতিফলিত তরঙ্গ এবং খোলামুখী হতে অগ্রসরমান নতুন তরঙ্গের উপরিপাতনের ফলে, অর্থাৎ একটা আসতেছে এটা এবং একটা যাচ্ছে, দুটা নতুন করে একটা নতুন ধরনের তরঙ্গের সৃষ্টি করে, সেটাই বলা হচ্ছে উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়। উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়। খোলা মুখে একটা সুস্পন্দ বিন্দু, অর্থাৎ এই যে এখানে একটা সুস্পন্দ বিন্দু, এখানে বিস্তার সর্বোচ্চ সুস্পন্দ বিন্দু এবং বদ্ধ নলে একটি নিস্পন্দ বিন্দুর সৃষ্টি হয়। এই যে এখানে বিস্তার শূন্য, এটা নিস্পন্দ বিন্দু। এই এতটুকু কথা অবশ্যই আমরা খাতায় যদি পরীক্ষা আসে লিখবো এভাবে। পরীক্ষা সাধারণত আসে 2 মার্কের, এগুলো যদি আসে অবশ্যই লিখবা। আমরা ধরে নিলাম যে তরঙ্গটা যে শব্দ নিয়ে কাজ করতেছি সে শব্দের আমি কম্পাঙ্ক ধরে নিলাম এফ নোট, আর তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিলাম ল্যামডা নোট। অর্থাৎ যে তরঙ্গ নিয়ে আমরা কাজ করতেছি সে তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে এফ নোট, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা নোট, এবং যে নল নিয়ে কাজ করছিলাম সে নলের দৈর্ঘ্য হচ্ছে এল। আমরা যদি এই ধরনের হয় ভি ইকুয়াল টু, এটা লিখতে পারি অবশ্য, ভি ইকুয়াল টু এফ নোট ল্যামডা নোট, এই কথাটা লিখা যায় এখানে। আর ইচ্ছা করলে এটা কিন্তু এভাবে লিখা যায়, এফ নোট ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ল্যামডা নোট। এর পরের কাজ আমরা করব কি, এই নলে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হতে পারে। এই চিত্রটা তোমরা সবাই জানো, এটা সবাই ইনশাআল্লাহ এটা পারো। এটা হচ্ছে পূর্ণ একটা তরঙ্গের চিত্রটা আমি আঁকা নিছি। আমি যেহেতু ধরে নিছি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আমি ল্যামডা দিয়ে নিলাম। যেরকম পূর্ণ একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। আমার দরকার এই যে এতটুকুর মান, এইখান থেকে এতটুকুর মান দরকার, এখান থেকে এতটুকুর মান আমার দরকার। তাহলে এইখানে পুরা তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে ল্যামডা, তাহলে এতটুকুর মান কত হবে? যদি এইখানে নিতাম তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2 আসতো, যদি এখানে আসতো সেটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2 আসতো, কিন্তু আমাদের মান হচ্ছে এইখানে। তাহলে আমরা এভাবে লিখবো, এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4, এতটুকু হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4। অর্থাৎ এই নলের যে আমরা তরঙ্গটা উৎপন্ন করলাম, এই নলে যে তরঙ্গটা উৎপন্ন করলাম তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4, অর্থাৎ এল ইকুয়াল টু, এটা আমরা এখানে লিখে নিলাম, এটা হচ্ছে এল ইকুয়াল টু, এই মানটা দিয়ে দিলাম। তাহলে এটা যদি এল ইকুয়াল টু এটা হয়, তাহলে ল্যামডা নট ইকুয়াল টু আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করে, আমি এখানে লিখে নিলাম এটা। এই ল্যামডা নট ইকুয়াল টু থেকে লেখা যাবে 4l, অবশ্যই লেখা যাবে। তাহলে এই জায়গায় ল্যামডা নটের মানটা শুধু বসায় দিতে হয়, যদি বসায় দাও তাহলে ইকুয়েশনটা এরকম হয়, এটা বলা হয় মূল সুরের কম্পাঙ্ক বলা হয়, এটা বলা হয় মূল সুরের কম্পাঙ্ক, সবচেয়ে ছোট কম্পাঙ্ক, এটা বলা হয় মূল সুরের কম্পাঙ্ক। এফ নট ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 4l। আমরা এটা দিয়েও অঙ্ক করব, কিন্তু আমরা এটা দিয়েও অঙ্ক করব ইনশাআল্লাহ। পরের পেজে যাচ্ছি, এই পেজের কাজ শেষ, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখলে নিয়ে নাও।
ওকে, আমরা পরের পেজে আসলাম। কই গেল, একজনও একটু দেখতে পাচ্ছি না। তোমরা কি আসো? জি স্যার। আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, আর কই গেলাম? স্যার আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। যাক, আমার ক্যামেরা বন্ধ হলে সমস্যা না, তা আমাকে দেখতেই হবে। আমাকে তো আর দেখার দরকার নাই। যাক, আমি আমার ক্যামেরা অন করে দিচ্ছি, সমস্যা নাই। আমার ক্যামেরা আমি অন করে দিচ্ছি। আমি আরেকটা ক্যামেরা নিলাম সাপোর্ট। ওই ক্যামেরা থাক, সমস্যা নাই। আমরা এবারে নলটাকে এরকম করে নিব। খোলা মুখে যদি ক্রমাগত জোরে শব্দ করা হয়, এই শব্দটা যদি ক্রমাগত জোরে করা হয় তাহলে বায়ুস্তম্ভের কম্পন বৃদ্ধি হবে। আমি নলটা একটু আঁকা নিব এবারে। আমি নল নিলাম এটা। এবারে যদি আগের তুলনায় একটু জোরে শব্দ করো তাহলে তরঙ্গটা কিন্তু এরকম আকার ধারণ করবে। আগের তুলনায় যদি একটু জোরে শব্দ করো তাহলে এরকম আকার ধারণ করবে এটা। এখানে খেয়াল করো যে আসলে কয়টা সুস্পন্দ আর কয়টা নিস্পন্দ উৎপন্ন হয়েছে। খেয়াল করো, খোলা মুখেই কিন্তু একটা সুস্পন্দ বিন্দু, মাঝখানে কিন্তু আরেকটা সুস্পন্দ বিন্দু পাইছি আমরা। এখানে একটা নিস্পন্দ বিন্দু পাইছি আর এখানে একটা নিস্পন্দ বিন্দু পাইছি। আমাদের সুস্পন্দ নিস্পন্দ বিন্দু কয়টা হচ্ছে এগুলো না আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আসলে এই এল পরিমাণ দৈর্ঘ্যের মধ্যে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হয়েছে, এটা আমার দরকার। আগের তুলনায় কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য কমছে, এটা আগের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বড় ছিল। তার মানে এই লাইনটাকে যদি ভাবে সাজায়, এইটা তো লিখি, যদি প্রথম উপসরের ক্ষেত্রে খোলা মুখে সুস্পন্দ বিন্দু ও বদ্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দু ছাড়াও নলের মধ্যে আরো একটি সুস্পন্দ আর একটা নিস্পন্দ বিন্দুর সৃষ্টি হয়, যেটা আমি বললাম, এটা হচ্ছে নিস্পন্দ আর এটা হচ্ছে সুস্পন্দ বিন্দুর সৃষ্টি হয়। আমি ধরে নিচ্ছি যে এতটুকু দৈর্ঘ্য আমরা জানি, কিন্তু এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4, কারণ এরকম একটা পুরো একটা ফাঁসের অর্ধেক। একটা ফাঁস হলে হয় কত, ল্যামডা ডিভাইড বাই 2 হতো। একটা যদি ফাঁস হয় তাহলে ল্যামডা ডিভাইড বাই 2 হতো। ওই একটা ফাঁসের অর্ধেক, তাহলে ল্যামডা ডিভাইড বাই 4। আমি এটাকে আমি ল্যামডা 1 দিয়ে প্রকাশ করতেছি, আমি এখানে লিখবো। আর এটার এতটুকুর মান কত, তাহলে এটা ল্যামডা ডিভাইড বাই 2, কিন্তু এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2। আমরা এপারে একটু হিসাব করে নিব এগুলো। আমি এগুলোর পুরা এল দৈর্ঘ্যের নলে আসলে কতটুকু ল্যামডা তৈরি হলো সেটা আমরা বাইট করতে যাচ্ছি। আমরা এভাবে যদি আমরা এরকম 4 লসাগু করে নিয়ে নেই তাহলে অ্যান্সারটা আসে এটা। দেখ, রচনা যুক্ত হতে পারছে। তাহলে এল এর মান কিন্তু এটা আমরা পাইলাম। আমরা আমাদের দরকার কিন্তু ল্যামডার মান। আমি এটাই কিন্তু একটু লিখে নেই এখানে, এই পুরা নলের দৈর্ঘ্যে কতটুকু পরিমাণে এল আসলো, এটা আসলো, এটা আমি লিখে নিলাম এখানে। আর এখানে একটু সাজা নিলাম, ল্যামডা 1 ইকুয়াল টু, এটা লেখা যায়। আর এখানে আগের মতো করে লিখবো, ধরলাম যে প্রথম উপস্বরের ক্ষেত্রে আগের যে পড়াটা ছিল আগের পেজে, ওখানে লিখছিলাম কিন্তু মূল সুরের, ওখানে লিখছিলাম মূল সুরের। এখানে কিন্তু আর মূল সুর না, এগুলো সবগুলো এখন উপসুর হয়ে যাবে। এটা একটাই মূল সুর হয় আর বাদ বাকি সবগুলো হয় উপসুর। মানে যতগুলো কম্পাঙ্ক হবে, এটাও পড়া আছে, পাবা ইনশাল্লাহ, যে অনেকগুলো কম্পাঙ্কের মধ্যে সবচেয়ে নিম্ন কম্পাঙ্ক যা, তাকে বলা হয় মূল সুর, এবং এই মূল সুর বাদ দিকে যা যা আছে সবগুলি হচ্ছে উপসুর। আমরা এগুলো হচ্ছে উপসুরের কম্পাঙ্ক বাইট করতেছি। এর প্রথম উপসুরের কম্পাঙ্ক হচ্ছে এটা ধরে নিলাম, তরঙ্গ দৈর্ঘ্য এটা ধরে নিলাম। তার আমরা এই সূত্রটা লিখতে পারি, ভি ইকুয়াল টু f1 ল্যামডা 1, তাই না? তাহলে এখানে আমি যদি f1 ইকুয়াল টু এটা লিখি, ল্যামডা 1 এর মান যদি এখানে বসায় দিই, যে ল্যামডা 1 এর মান এটা বসায় যদি দেই তাহলে এরকম হয়। আর যদি একটু সাজা লিখি তাহলে এটা লিখতে পারবো, এটা লিখতে পারবো। আমি এটাকে আরেকটু সাজা লিখবো, এই থ্রিটা একটু বাইরে নিয়ে আসা যায়, থ্রিটা বাইরে নিয়ে আসা যায়। আর এর আগের পেজে আমরা এই ইকুয়েশনটা কিন্তু প্রমাণ করছিলাম। এর আগের পেজে হচ্ছে এফ নট ইকুয়াল টু, এটা প্রমাণ করছিলাম, এফ নট ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ভিএল। তাহলে এই ভি ডিভাইড বাই ভিএল এর মান এটা যদি এখানে বসায় দিই তাহলে এটা আসে। এটা বলা হয় তৃতীয় সমমেল, বলা হয় হারমোনিক, বলা হয় তৃতীয় সমমেল বা 3 নাম্বার হারমোনিক বলা হয়। আমরা এভাবে লিখবো, এটা এটি মূল সুরের 3 গুণ বলে, এটা আসলে কিন্তু মূল সুরের 3 গুণ, এটা হচ্ছে এফ নট হচ্ছে মূল সুর, এটি মূল সুরের 3 গুণ বলে একে তৃতীয় হারমোনিক বা তৃতীয় সমমেল বলে, তৃতীয় হারমোনিক বা তৃতীয় সমমেল বলে। তোমাদের অঙ্ক আসে কেমন, অঙ্ক আসবে এভাবে, তোমাদের এই ধরনের একটা হচ্ছে দেখা যাচ্ছে এরকম লেখচিত্র বা এরকম একটা যদি ছক চিত্র দিয়ে যদি বলে এটা আসলে মূল সুরের কত গুণ বা কত নাম্বার হারমোনিক উৎপন্ন করছে এখানে,
এটা কত নাম্বার হারমোনিক বা সমমেল উৎপন্ন করছে চিত্র দিয়ে যদি বলে দেয় তাহলে তোমরা এভাবে আগাবা, এভাবে আগাতে হবে। এটা আমি এই ধরনের অঙ্ক ইনশাআল্লাহ করাবো। পরের পেজে যাচ্ছি। আরেকটা আমার দরকার, এরকম আরেকটা চিত্র নিয়ে কাজ করছি আমি, এরকম আরেকটা চিত্র নিয়ে কাজ করছি। এবারে আমি চিত্র নিয়েছি, চিত্র থেকে আমার এখানে চিত্র আসলে কতটুকু মান, ল্যামডা কত, এগুলো আগে দরকার। প্রথমেই বলে নেওয়ার দরকার এতটুকু মানে যে প্রথমে এটা হচ্ছে একটা ফাঁসের অর্ধেক, তাহলে ওটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4, ওটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4। আর এখানে হচ্ছে একটা ফাঁস মানে এটা ল্যামডা ডিভাইড বাই 2, এটাও ল্যামডা ডিভাইড বাই 2, মানে এটা আসলে শুধু ল্যামডা, তাহলে এটা শুধু ল্যামডার মান আসছে, এটা আমি লিখে নিলাম। তাহলে পুরা এল দৈর্ঘ্যের মধ্যে, এল দৈর্ঘ্যের যে নল, এই এল দৈর্ঘ্যের মধ্যে কতটুকু ল্যামডা তৈরি হলো আমি যোগ করে নিচ্ছি, ল্যামডা ডিভাইড বাই 4 প্লাস ল্যামডা 2, আর এখানে লসাগু করলে ফলাফলটা এটা আসে, ফলাফল এটা আসে। তা আমি ল্যামডা 2 এর মান, এল এর মানটা এখানে বসা নিলাম, এল এর মানে এই নলের দৈর্ঘ্যে এতটুকু ল্যামডা উৎপন্ন হয়েছে। আর ল্যামডা 2 ইকুয়াল টু এটা ভাঙা এভাবে লেখা যায়। এরপরের কথা হচ্ছে আগের মতো করে আমি আর অত বাংলা লিখবো না, আমরা শুধু ধরে নিব যে ধরি প্রদত্ত চিত্র অনুযায়ী আমরা লিখে নিব এটা v ইকুয়াল টু f2 ল্যামডা 2। খেয়াল করে এখানে কিন্তু ল্যামডা 2 ইউজ করছি। আরেকবার একটু স্মরণ করা দিয়ে, আমরা প্রথম চিত্রের ক্ষেত্রে ল্যামডা নট f নট নিছিলাম, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে নিছিলাম ল্যামডা 1 f1, আর এই চিত্রের ক্ষেত্রে নিচ্ছি আমরা ল্যামডা 2 f2। তাহলে আমার দরকার f2 বাইর করা। f2 ইকুয়াল টু আমরা এভাবে লিখবো, f2 ইকুয়াল টু লিখে নিলাম, ল্যামডা 2 এর মানটা বসা দিলাম, এটা হচ্ছে ল্যামডা 2 এর মান, যদি বসায় দিই তাহলে এটা আসে। আর এই 5টা উল্টায় উপরে চলে যায়, আর এই 5 এর যদি আমরা এরকম সাজায় লিখি, 5 এরকম সাজায় লেখা যায়। আর এটা সমান কি লেখা যায়, v ডিভাইড বাই 4 ইকুয়াল টু f নট লেখা যায়, v ডিভাইড বাই 4 ইকুয়াল টু f নট লেখা যায়। আমি এখানে বসা দিচ্ছি, বসা নিলাম। ওকে, এটা কি কত মেল বলা যাবে, এটা অপূর্ব বলতে পারবা এটা কত নাম্বার হারমোনিক? মূল, যেহেতু মূল, পঞ্চম। হ্যাঁ পঞ্চম, মূল সুরে যেহেতু 5 গুণিতক, মূল সুরে যেহেতু 5 গুণিতক মানে 5 নাম্বার হারমোনিক বা সমমেল উৎপন্ন হয়, ওই কথাটা এখানে লিখবো আমরা। এটি মূল সুরে যেহেতু 5 গুণ, একে পঞ্চম হারমোনিক বা পঞ্চম সমমেল বলে। এগুলো সবগুলোই কিন্তু অঙ্কের জন্য বা 2 মার্কের জন্য এগুলো আসে। আমরা এতক্ষণ করলাম হচ্ছে এক মুখ বন্ধ, মানে একদিকে খোলা আর একদিকে বন্ধ, এই ধরনের নলের ক্ষেত্রে করছি আমরা। আমরা এবারে যদি করি দুই মুখী, যদি খোলা হয়, দুই মুখ খোলা নলের ক্ষেত্রে যদি হয় তাহলে কেমন আসতো? আমরা পরের পেজে যাচ্ছি, সেগুলো নিয়ে কাজ করবে এবারে। ওকে, দুই মুখ খোলা নলের ক্ষেত্রে, দুই মুখ খোলা নলের ক্ষেত্রে আমরা ফার্স্টেই এরকম ধরে নিব, একটা নল নিচ্ছি, আমরা নলের এই মুখে শব্দ করলে এখানে যদি শব্দ করা হয় তাহলে এরকম শব্দটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসে, কিন্তু এখানে আসে নতুন একটা তরঙ্গে, দুই সাইড থেকে তরঙ্গটা আসে, এরকম তরঙ্গের সৃষ্টি করে। আগের মতো কিন্তু এখানে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু, মানে এখানে নিস্পন্দ বিন্দু হচ্ছে আর এখানেও সুস্পন্দ, অর্থাৎ দুই প্রান্তের খোলামুখেই, দুই প্রান্তের খোলামুখেই কিন্তু একটা সুস্পন্দ বিন্দু উৎপন্ন হয়েছে, আর মাঝখানে হচ্ছে নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। তাহলে এই চিত্র নিয়ে যে আমরা কাজ করি, তাহলে এই উপরের অংশ যেটা আমরা এই যে এখান থেকে উপরের অংশ, এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4, নিচেও কিন্তু একটু ল্যামডা ডিভাইড বাই 4, তাহলে আমরা এটা একটু নিয়ে নেই, উপরের অংশটাও ল্যামডা ডিভাইড বাই 4, নিচের অংশটাও ল্যামডা ডিভাইড বাই 4। আমি প্রথম যেহেতু চিত্র, আমরা এর জন্য ল্যামডা নোট দ্বারা প্রকাশ করলাম। তাহলে এল এর মান কত আসে এখানে, এল এর মান দুটো যোগ করতে হচ্ছে, যোগ করলে কত আসে, ল্যামডা ডিভাইড বাই 2 আসে এখানে, অর্থাৎ ল্যামডা নট ডিভাইড বাই 2 আমরা এখানে মানটা দিয়ে নিলাম। আর ল্যামডা নট ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, ল্যামডা নট ইকুয়াল টু এটা লিখতে পারবো। আমরা এখানে একবার সূত্র লিখবো কি, ভি ইকুয়াল টু, আগের মতো করে ভি ইকুয়াল টু এটা লিখে নিতে পারবো, ভি ইকুয়াল টু এফ নট ল্যামডা নট, বা এফ নট ইকুয়াল টু কত হয় তাহলে ভি ডিভাইডেড বাই ল্যামডা নট। এখন আমরা এই ল্যামডা নটের জায়গায় যদি মানটা বসায় দিই, ল্যামডা নটের জায়গায় যদি মানটা বসায় দিই 12, তাহলে এটা আসে। খেয়াল করে একটু চেঞ্জ হয়েছে, প্রথম যে আমরা প্রমাণটা করছিলাম সেখানে কিন্তু 4L ছিল, এক মুখ বন্ধ নলের প্রথম যে চিত্র ছিল তার জন্য আমরা এখানে আসছিলাম ভি ডিভাইড বাই 4L আসছিল, কিন্তু দুই মুখ খোলা নলের ক্ষেত্রে এখানে ভি ডিভাইড বাই 12 আসছে। এমসিকিউর মধ্যে যদি আসে অবশ্যই খেয়াল করবে এটা এক মুখ বন্ধ না এক মুখ, দুই মুখ খোলা, সেগুলো খেয়াল করে নিতে হয়। তাহলে এটা বলা হয় প্রথম
হারমোনিক বলা হয় বা প্রথম সমমেল বলা হয়। প্রথম হারমোনিক বা প্রথম সমমেল বলা হয়। আমরা পরের ইয়েতে আসতেছি, অপশনে আসতেছি, শুধু চিত্রটা একটু বাড়ায় দিবে এবারে। এখানে প্রশ্ন হচ্ছে এখানে কত নাম্বার সমমেল উৎপন্ন হয়? এখানে কত নাম্বার সমমেল উৎপন্ন হয় আমি আগাবো না, তোমরা আগাবা। বলতে পারবা? দেখো তো, তোমরা শুধু আমাকে এখানে এটা বাইর করে দিবা। এখানে শুধু ল্যামডার মানটাকে বাইর করে নাও। ল্যামডা 1 ইকুয়াল টু কত আসে? অদিতি বলতে পারবা? কাজ করো তো, ল্যামডা 1 সমান কত আসে এটাকে বাইর করে নাও। ল্যামডা 1 ইকুয়াল টু কত আসে এটাকে বাইর করে নাও শুধু। অপূর্ব? স্যার 25। যাক, আগাও, আমি আস্তে আস্তে আগাচ্ছি। আসলে এল ইকুয়াল টু লিখতে হবে, কিভাবে লিখতে হবে? এল ইকুয়াল টু সবগুলো যোগ করতে হবে। উপরে ল্যামডা 1 ডিভাইড বাই 4, নিচের এটা একটা যেহেতু ফার্স্ট, তার তরঙ্গ দৈর্ঘ্য ব্যাস হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2। এখানে একটা ফার্স্টের অর্ধেক, তাকে বলা হবে ল্যামডা ডিভাইড বাই 4। এগুলো সবগুলো যদি লসাগু করা হয়, এখানে সবগুলো লসাগু করলে এরকম 4 কমন আসে। তাহলে এখানে যোগ করলে আসে হচ্ছে শুধু ল্যামডা আসে, L1 ইকুয়াল টু ল্যামডা 1 ইকুয়াল টু। তাহলে এখানে এটা লিখে দিবে একটু, L1 ইকুয়াল টু ল্যামডা 1 আসছে এটা। আমার এবারে আগের মতো করে এবারে লিখবো হচ্ছে V ইকুয়াল টু F1 ল্যামডা 1, V ইকুয়াল টু F1 ল্যামডা 1 লিখবো এবারে। লিখে নিলাম। আমরা F1 ইকুয়াল টু লিখবো তাহলে V ডিভাইডেড বাই ল্যামডা 1। এই ল্যামডা 1 এর মানটা আমরা এখানে বসাবো। ল্যামডা 1 এর মান যদি আমরা বসাই তাহলে এটা আসে। তো এইটা থেকে আসলে কোনো অপশনে আসতে পারতেছি না। এটা থেকে কোনো অপশনে আসতে পারতেছি না। তার জন্য আমরা এরকম করে নেব একটু। নিচে একটা 2 নিয়ে আসার চেষ্টা করব। 2L, শুধু L আছে তো এখানে 2L নিয়ে আসার জন্য এরকম করা যায় কি? এরকম করা যায় কিন্তু। উপরে নিচে 2 নিয়ে নিলাম। এখন এই যে V ডিভাইডেড বাই 2L এটা সমান লেখা যাবে F নট। V ডিভাইডেড বাই 2L ইকুয়াল টু লেখা যায় F নট। আমি এটাই নিয়ে নিলাম। তাহলে এটাকে বলা হয় দ্বিতীয় হারমোনিক বলা হয়। তাহলে এই দুই মুখ খোলা নলের ক্ষেত্রে এরকম চিত্র যদি থাকে তাহলে দয়া করে আগে L এর মানটা বাইর করে নিবে এরকম। L এর মানটা বাইর করে নিব, অর্থাৎ L ল্যামডা 1 এর মানটা বাইর করে নিব L এর মাধ্যমে। সেটা এখানে বসাতে হয়। বসায় এভাবে কাজ করব আমরা। তাহলে আশা করি এটা লিখবে এভাবে যে এটি হচ্ছে দ্বিতীয় হারমোনিক বলে। এরকম আরেকটা চিত্র দিব এবং লাস্ট চিত্র এটা, তারপরে আবার প্রমাণে যাব একটু। পরেরটা যাচ্ছি। এবারে খেয়াল করো চিত্রটার মধ্যে প্রথমের এই অংশটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 4, এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2, এটাও ল্যামডা ডিভাইড বাই 2 এবং একবারে সেটা হয় হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2 প্লাস ল্যামডা ডিভাইড বাই 2 ইকুয়াল টু একবারে ল্যামডা হয়ে যায়। নিচের একটু আমার চিত্রটা মনে একটু ইয়ে হয়ে গেছে, এটা একটু নিচে নামায় আসতো, এটা একটু চিত্রটা নিচে নামায় আসতো। আমি একটু ঠিক করে নেই এটা, তাছাড়া যেহেতু ভিডিও হয়ে যাচ্ছে ভিডিওতে খারাপ দেখাচ্ছে। আমি আমার দরকার ছিল যে এটার মান কত, এটার মান কত এটা বাইর করে নেয়। এটা মনে করে নিছে আগের পেজে। এটা হয়ে গেছে মনে হয়। এখানে চিত্রটা এখানে ভুল আছে, এখানে একটু ঠিক করা দরকার ছিল। যাক, তোমরা এখন বুঝবা যে ল্যামডা 1 হবে না, এটা ভুল। এটা আসলে হওয়ার কথা 3 ল্যামডা 2 ডিভাইড বাই 2 আসার কথা এখানে। এই যে L এর মান যেটা সেটা এখানে বসার কথা। যাক, ল্যামডা 2 এর মান আমরা বাইর করে নিছি, এভাবে করা যায়। এটাকে বলা হয় তৃতীয় সমমেল বলা হবে। এটাকে বলা হয় তৃতীয় সমমেল। আমরা যদি এভাবে আগাই এটাকে বলা হবে তৃতীয় সমমেল। এই একটা হলেই যথেষ্ট। একটা যদি বুঝতে পারো তাহলে সবগুলি তোমরা বুঝতে পারো। মূল কথা হচ্ছে চিত্রের এখানে কাজ করা। চিত্রের এখানে কাজ করে আসলে এই এল এর মধ্যে, এই এল পরিমাণ দৈর্ঘ্যের মধ্যে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আছে বা ল্যামডার মান কত। এই ল্যামডার মান যদি আমরা বাইর করতে পারি, এই ল্যামডা ইকুয়াল টু আমরা বসাবো ভি ইকুয়াল টু এফ ল্যামডার সূত্রে। তাহলেই কিন্তু একটা বোঝা যায় এটা সমমেল কত নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার না 5 নাম্বার সমমেল। আমরা এগুলো যদি অঙ্কে দেই অবশ্যই তোমাদের একটু করে দেখাতে হবে। তা আমরা পরের একটু থিমে যাচ্ছি, পরের একটু পড়া আছে। পরের পর হচ্ছে টানা তারের আর কম্পনের সূত্র। টানা তারের আর কম্পনের সূত্র। ফার্স্টে আমরা একটু মনে রাখবো ওটা যে 1636 সালে ফরাসি গণিতবিদ মার্সেন্ট টানা তারের 3টি সূত্র আবিষ্কার করেন। 1636 সালে ফরাসি গণিতবিদ মার্সেন্ট টানা তারের 3টি সূত্র আবিষ্কার করেন।
প্রথম সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র বলা হয়। প্রথম সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। সূত্রটা এরকম যে টানা তারের আর তরঙ্গের কম্পাঙ্ক এর দৈর্ঘ্যের সমানুপাতিক যখন তারটির টান এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা এভাবে ইকুয়েশন দিলে মনে থাকবে, এটাও দিয়ে দেই যে যখন কোনো টানা তার মানে টান দিয়ে রাখা হয়েছে, টানে বাঁধা আছে, এ ধরনের কোনো তারের যে কম্পাঙ্কটা টান দিয়ে ছাড়ে দিলে যে কম্পাঙ্কটা উৎপন্ন হয় সেই কম্পাঙ্কটা কিন্তু দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। যদি এ টান মানে টানে ধরে নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে টান এটা এবং যে ভর, এই ভরটা যদি স্থির থাকে তাহলে টান সম্পূর্ণটায় কম্পাঙ্ক সম্পূর্ণতার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। তাহলে টানা তারের আর তরঙ্গের কম্পাঙ্ক এর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক যখন তারটির টান এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকে। আর ২ নম্বর সূত্র হচ্ছে, তার আগে একটু ব্যাখ্যা, যদি আমরা এরকম যে বিভিন্ন দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে নিলাম, একটা L1 আরেকটা L2 আরেকটা L3 ইত্যাদি তারের জন্য যদি কম্পাঙ্ক এরকম হয় F1 F2 F3 হয়, তাহলে একটু খেয়াল করো যে F আর L কিন্তু গুণন করা যায়। যেহেতু এবারে ব্যস্তানুপাতিক তাহলে FL ইকুয়াল টু কিন্তু ধ্রুবক হয়। এই FL ইকুয়াল টু কিন্তু ধ্রুবক হয়। তাহলে আমি যদি এরকম বিভিন্ন তারের ক্ষেত্রে বিভিন্ন কম্পাঙ্ক নেই তাহলে এভাবে লিখতে পারি F1 L1 ইকুয়াল টু F2 L2 ইকুয়াল টু F3 L3 ইকুয়াল টু ধ্রুবক লিখতে পারি। মানে এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু এই লাইনটা আসছে, এই সূত্রের উপর ভিত্তি করে এই লাইনটা আসছে আমার। আমরা এরপরে পরের পেজে যাচ্ছি, পরের থিমে যাচ্ছি, টানা তারের ৩টা সূত্র। এবার টানের সূত্র লিখবো আমরা পরের পেজে। টানের সূত্র লিখলাম এটা। টানের সূত্র পরের পেজে আরেকবার একটু যান, ওকে স্ক্রিনশট নিতে ভুলে গেছি। ওকে বাবা, নাও সমস্যা নাই। হয়েছে স্বর্ণালী? জি স্যার। ওকে, আমরা পরের পেজে আসলাম। পরের পেজে এরকম টানের সূত্র। এই টানের সূত্রটা কি আসলে এরকম যে টানা তারের আর তরঙ্গের কম্পাঙ্ক এর টানের বর্গমূলের সমানুপাতিক যখন তারটির দৈর্ঘ্য এবং এর প্রতি একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকে। অর্থাৎ যদি ইকুয়েশন আকারে দেয় তাহলে মনে থাকা বেটার। যদি টানের তারের দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর স্থির থাকে তাহলে যে কম্পাঙ্কটা উৎপন্ন হবে সেই কম্পাঙ্কটা হচ্ছে তার টানের বর্গমূলের সমানুপাতিক হয়, তার টানের বর্গমূলের সমানুপাতিক হয়। আর ৩ নাম্বার একটা সূত্র আছে এরকম, ৩ নাম্বার সূত্রটা এটা। তার আগে একটু ব্যাখ্যাটা দরকার। যদি বিভিন্ন তারের ক্ষেত্রে তার একই কিন্তু টান বিভিন্ন করতেছি, একবার T1 টান ধরছি, আর একবার T2 টান ধরছি, আর একবার T3 টান ধরছি ইত্যাদি টানের জন্য কম্পাঙ্ক যদি এরকম হয় তা আমরা সূত্রটা এভাবে লিখতে পারি। এভাবে লিখার কারণটা কি, যে আমার এটা যদি ইচ্ছা করলে বর্গ করি দুপাশে যদি আমরা এরকম বর্গ করি তাহলে এখানে f স্কয়ার আসে আর এখানে শুধু ল্যামডা আসে। তাহলে f স্কয়ার ডিভাইডেড বাই t ইকুয়াল টু লেখা যাবে কিন্তু ধ্রুবক, সমানুপাতিক সাইন তাহলে একটা ধ্রুবক আসে এখানে। তাহলে এখানে আসবে হচ্ছে f স্কয়ার ডিভাইডেড বাই t ইকুয়াল টু ধ্রুবক। তাহলে বিভিন্ন টানের জন্য যদি বিভিন্ন কম্পাঙ্ক পায় তাহলে এভাবে লিখতে পারি f1 স্কয়ার ডিভাইডেড বাই t1 ইকুয়াল টু f2 স্কয়ার ডিভাইডেড বাই t2 ইকুয়াল টু f3 স্কয়ার ডিভাইডেড বাই t3। এইগুলো সবগুলি কিন্তু একটা করে সূত্র। এই দুটা মিলে একটা আমরা অঙ্ক করব, এই দুই সূত্র নিয়েও কিন্তু আমরা অঙ্ক করব। আগের পেজে যেরকম করে আসলাম আর টান আর দৈর্ঘ্য নিয়ে, দৈর্ঘ্য আর কম্পাঙ্ক নিয়ে, তাদেরও কিন্তু যে সূত্রটা আছে এগুলোও কিন্তু আমরা অঙ্কে কাজে লাগাবো। সব সূত্রই সামনের দিন লিখে দেবো, আজকে কয়েকটা সূত্র শুধু লেখা আছে সমন্বিত সূত্রের জন্য। লাস্ট আর একটা যেটা সূত্র দরকার সেটা হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্রটা কেমন, যে টানা তারের আর তরঙ্গের কম্পাঙ্ক এর প্রতি একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক যখন তারটির দৈর্ঘ্য এবং টান অপরিবর্তিত থাকে। অর্থাৎ ইকুয়েশন আকারে যদি বলি এভাবে লিখতে হবে। কি কি স্থির থাকবে, স্থির থাকতেছে এটা, যদি দৈর্ঘ্য এবং টান স্থির থাকে তাহলে কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকেও আগের মতো করে এভাবে লিখতে পারি, যদি তারের দৈর্ঘ্য একক দৈর্ঘ্যের ভর যথাক্রমে m1 m2 m3 ইত্যাদি হয় তাহলে কম্পাঙ্ক এটা হয়। তাহলে এই সূত্র অনুসারে কিন্তু আমরা এটা লিখতে পারি, এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি, কারণ দুই পার্শ্বে বর্গ করলে f স্কয়ার হয় আর ডিভাইডেড বাই শুধু m হয়। আর এটা যদি এবারে গুণ করে নেওয়া হয় তাহলে f স্কয়ার m ইকুয়াল টু ধ্রুবক হয়, f স্কয়ার m ইকুয়াল টু ধ্রুবক হয়। যদি ধ্রুবক হয় তাহলে এভাবে ইচ্ছা মতো আমরা লাইনটা বানাতে পারি। এটা দিয়ে আমরা ইনশাআল্লাহ অঙ্ক করব, এটা দিয়ে আমরা অঙ্ক করব। আমরা এই তিনটা সূত্র মিলে যে সমন্বিত সূত্রটা আসলো সেটা দিয়ে আজকে ক্লাসটা
শেষ হবে। এই 3টা সূত্র মিলে আমরা পরের পেজে যাচ্ছি। এই 3টা সূত্র যে আমরা নিলাম, এই টানা তারের আর কম্পনের সূত্রের সমন্বয় 3টা সূত্র আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে পাইছিলাম এটা, দৈর্ঘ্যের ক্ষেত্রে এই সূত্রটা পাইছিলাম, আর টানের ক্ষেত্রে পাইছিলাম এটা, আর একটা পাইছিলাম কি ভরের ক্ষেত্রে পাইছিলাম এটা। এই 3টাকে যদি একবারে সমন্বিত অবস্থা নিয়ে আমরা একবারে মিলিতভাবে লিখি, তাহলে মিলিতভাবে এভাবে লিখতে হয়। খেয়াল করো যেভাবে আছে ওভাবে লিখছি, কিন্তু 1/L 1/L আছে, আর √T/m আছে। এই রুট একটার মধ্যে দুটা নিয়ে আসছি, কারণ দুটাতে রুট আছে, তো দুটাতে আলাদা আলাদা রুট না দিয়ে একটাতেই আমরা রুট নিয়ে আসার ব্যবস্থা করছি। এখানে সমানুপাতিক সাইন যদি আমরা উঠায় দিই, যদি সমানুপাতিক সাইন উঠাতে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবকটা হচ্ছে কে। আর যে এই মার্সেন গাণিতিকভাবে দেখাচ্ছে কে এর একটা নির্দিষ্ট মান আছে, যে বিজ্ঞানী এটা প্রমাণ করছে, সে কিন্তু আসলে দেখাচ্ছে কে ইকুয়াল টু হয় 1/2, হাফ হয়। মূল সুরের ক্ষেত্রে এটা কে ইকুয়াল টু 1/2 হয়। তাহলে কে এর জায়গায় যদি আমরা মান বসায় দিই, তাহলে এই সূত্রটা আসে 1/2L √T/m। এটা হচ্ছে মূল সূত্র, এটা মূল সূত্র। এইটা থেকেই কিন্তু আমরা যেগুলো বললাম যে নানান সূত্রের কথা বললাম, ওগুলো তো অঙ্ক করব, এটা থেকেই কিন্তু আমরা ওগুলো চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এর সঙ্গে আরেকটা যে মূল সুরের ক্ষেত্রে আরো একটা শর্ত আছে। মূল সুরের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হয় কিন্তু 2L, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 2L। এটাও আমি দেখা দিব অঙ্ক করার ক্ষেত্রে, এটাও আমি করা আছে এগুলো। তাহলে ল্যামডা ইকুয়াল টু 2L, অর্থাৎ 2L এর জায়গায় আমি ইচ্ছা করলে ল্যামডা লিখতে পারবো, অর্থাৎ সূত্রটা এটাও হয়। আমরা যতগুলো তথ্যগুলো দেখলাম, এই সবগুলো তথ্য আমরা সামনের দিনে ক্লাসের আগে সবগুলো সূত্র একবারে লাইন বাই লাইন লিখে দিব এবং তার থেকে অঙ্ক করব। যতগুলো তথ্য পাইছি এবং যতগুলো সূত্র পাইছি তার থেকে সবগুলো সূত্রগুলো সামনের ক্লাসে আগে সিরিয়াল তোলা হবে, সাইড নোট করা হবে কোনটা দিয়ে কি প্রকাশ করা হয়, এবং তা দিয়ে সামনের 2টা ক্লাস এই কয়টা সূত্রের উপরই হবে। সামনের 2টা ক্লাস শুধু গণিতের উপর হবে। আর আগে যেরকম আমরা গণিত অনেক কঠিন কঠিন গণিত ছিল, অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বিপরীত দিক থেকে আসলে একটা স্থির তরঙ্গ হয়, এই স্থির তরঙ্গ নিয়ে তো আমাদের ঝামেলা ছিল, কোন জায়গায় সর্বোচ্চ কোন জায়গায় সর্বনিম্ন, ওই অঙ্কগুলো আর নাই। এখন এই অঙ্ক এই কয়টা সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক করবো আমরা। আমরা আজকে এই পর্যন্ত রাখবো, ইনশাআল্লাহ আবার সামনের ক্লাসে আমরা অঙ্ক নিয়ে কথা বলবো, অঙ্ক নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।